আজকের গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক তথা প্রাপ্ত মনস্কদের জন্য, তাই হেডফোন লাগিয়ে শুনবেন। 18 বছরের নিচে বয়স হলে গল্পটি এড়িয়ে যাবেন। অমাবস্যার কালো আধারে ঢাকা জঙ্গল, গ্রাম থেকে অনেকটা দূর, মোট কথা লোকচক্ষুর আড়ালে। এক পার্থিব নিস্তব্ধতা যেন অদৃশ্য চাদরে ঢেকে দিয়েছে আশেপাশের পরিবেশ। হঠাৎ চেনা অচেনা বৃক্ষ গুল্মলতায় ঢাকা বনের সবুজ মেঝেতে 3-4 জোড়া পায়ের ব্যস্ত ধ্বনি উঠল অদৃশ্য সেই নিস্তব্ধতার চাদরে ছেদ ধরিয়ে। কিছু পুরুষ একসাথে ভারী কিছুকে ধরাধরি করে বেঁধে আনছে তাদের সাথে। নিশাচর শিকারী প্রাণীগুলোর থেকেও তাদের চোখ মুখ অঙ্গভঙ্গি যেন আরো ক্রূর, আরো নিষ্ঠুর, অথচ তারা কাজ করছে অতি সন্তর্পণে। কেউ যেন তাদের দেখতে না পায়, কেউ না। কি চায় তারা? কি জন্যে তাদের এত গোপনীয়তা যে এই গভীর রাতে এই বনের মধ্যে, যেখানে সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করতে পারে না, সেখানে তাদের এভাবে আসতে হলো? বেশ খানিকটা ভেতরে এসে দলের পান্ডা গোছের লোকটা বাকিদের নির্দেশ দিল, ফেল মালটাকে এখানে। সাথে সাথে ধপ করে বাঁধা সেই বস্তুটিকে ফেলে দেওয়া হলো ঘাসের উপর। খুলে দেওয়া হলো কয়েকটা দড়ি। আধারে ঢাকা বনানীর সামনে এবার ধীরে ধীরে দৃশ্যমান হলো বস্তুটি। এক যুবতী অসহায়ভাবে পড়ে আছে মাটিতে, গায়ে মাথায় রক্ত, শারীরিক নির্যাতন অত্যাচারের চিহ্ন স্পষ্ট। তার দেহে প্রাণ আছে, জ্ঞান আছে, বোধ আছে, সব কিছুই আছে। শুধু যেটা নেই সেটা হলো উঠে পালানোর ক্ষমতা, আত্মরক্ষার ক্ষমতা। কারণ ততক্ষণে এই জলজ্যান্ত মানুষরূপী পিশাচগুলো তাকে রীতিমতো শুষে খেয়েছে। ছিন্ন ভিন্ন প্রায় উলঙ্গ শরীরটাকে এনে ফেলেছে এই বনের মধ্যে, কামনার শেষ আগুনে তাকে পুড়িয়ে ছাই করে দেওয়ার নেশায়। তাদের জঘন্য নেশা হয়তো এখনো কাটেনি। দলের পান্ডা গোছের লোকটা আবার দাঁতে দাঁত চেপে বলল, মাগির রস তো কম নয়। সালা, চোরের পেটির বড় গলা, কুত্তার বাচ্চা। হ্যাঁ, শুধু গান্ডে পিণ্ডে টাকা ধার নেবে, শোধ করার বেলায় নেই, আবার দেমাকের কথা। পাশ থেকে আরেকজন হাত দিয়ে নিজের ঠোঁট মুছে বলে উঠল, রস তো কম নয়। চাষ করে খেলে কি হবে? শরীর খানা পাগিয়েছে দেখে চল, পুরো ডবকা, একেবারে পাহাড়ি মধুর চা। পান্ডা গোছের লোকটা এবার নিজের জিভটা ঠোঁটের ওপর একবার বুলিয়ে বলল, উফ, নজর তো আমার অনেক আগেই ছিল। বুড়ো রতন কিছুতেই তার মেয়েকে দেবে না, কিন্তু আজ যাবে কোথায়? বলতে বলতে সে শিকারী বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল অর্ধনগ্ন শরীরটাকে লক্ষ্য করে। নিজের পুরুষালী হাত দিয়ে যেন কাঠের পুতুলের মতো খেলা করতে লাগলো মেয়েটার শরীর নিয়ে। ব্যথায় যন্ত্রণায় কেবল একবার চিৎকার করে উঠল মেয়েটি। গোটা বনটা যেন এমন বীভৎস জঘন্য একটা ঘটনায় আর মেয়েটির কান্না ভেজা চিৎকারে থরথর করে কেঁপে উঠল। সঙ্গমের চরম মুহূর্তে সে লোকটি এবার বজ্রমুষ্টিতে চেপে ধরল মেয়েটির গলা। লোকটি বাকিদের হুকুম দিল, এই, কেরোসিন এনেছিস? ঢাল। দলের একজনের হাতে ছিল কেরোসিন ভরা পাত্রখানা। সেটা সে ঢেলে দিল মেয়েটির নগ্ন রক্তাক্ত যোনির উপর এবং গোটা গায়ে। লোকটা এবার আগুন জ্বালিয়ে ছুড়ে দিল মেয়েটির গায়ে। গলা ফাটিয়ে প্রাক মৃত্যুর শেষ চিৎকারটুকু করে উঠল মেয়েটি, কিন্তু আর না। তার চিৎকারকে যেন ছাপিয়ে গেল কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা নিষ্ঠুর মানুষরূপী জানোয়ারগুলোর পৈশাচিক হাসি। কাটা পাঁঠার মতো জ্বলন্ত শরীর নিয়ে ছটপট করতে থাকা মেয়েটির অভিশপ্ত মৃত্যুর সাক্ষী হয়ে থাকল এই বন, এই অমাবস্যার আধার। সেই আধার যা জাগিয়ে তোলে শিকারের সন্ধানে হন্যে হয়ে থাকা নিশাচর মাংসাশীদের। সেই আধার যা জাগিয়ে তোলে বিবেকহীন মানুষের মধ্যেকার নিষ্ঠুর পাশবিকতাকে, আর জন্ম দেয় গুঁড়ো থেকে গুঁড়োতর পাপের। একাধিক মনুষ্য জন্ম বোধহয় কম পড়ে যায় সেই পাপের যথাযোগ্য প্রায়শ্চিত্ত করার জন্য, আর তাই ধীরে ধীরে সেই পাপ পরিণত হয় ভয়ঙ্কর অভিশাপে।
শোষিত নিপীড়িত অতৃপ্ত আত্মা একে একে শেষ করতে থাকে রক্ত মাংসের মানুষগুলোকে। কবে তার প্রতিশোধ পূর্ণ হবে, কবে তার মুক্তি হবে, কেউ জানে না, কেউ না। নমস্কার, আমি রাকিব। গল্পাসুর গল্পের গ্যালাক্সিতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আপনাদের শোনাবো একটি পাপের গল্প, এক ভয়ঙ্কর প্রতিশোধের গল্প। লেখক পল্লব ঘোষের কলমে বরুন্ডিতলার রক্তজনী। গল্পটি পুরোটা মন দিয়ে শুনবেন, আর গল্প শেষ হলে অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। গল্পটি কিন্তু সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্ক গল্প। এখনও যারা হেডফোন না নিয়ে শুনছেন, হেডফোনটি লাগিয়ে শুনুন। ইন্ট্রো বেশি লম্বা না করে শুরু করছি আজকের নিবেদন, বরুন্ডিতলার রক্তজনী। সকালে সোনালি রোদ্দুর গায়ে মেখে মাঠের দিকে চলেছে সুজন। হাতে একটি কঞ্চি, সামনে গোটা আসছে ছাগলের একটা দল। ছোট বড়, ধাড়ি, মদ্দা, মাদি সব রকমই আছে তাতে। সকাল হয়ে গিয়েছিল অনেকক্ষণ। তার বাপ অনেক আগেই উঠে মাঠে চলে গেছে। তার আজ ঘুম থেকে উঠতেই অনেকটাই দেরি হয়ে গেছে। এখনও সে ছাগল নিয়ে মাঠে যায়নি দেখলে তার বাপ বকাবকি করবে। তাই ঘুম থেকে উঠেই কোনো রকমে হাত মুখ ধুয়ে রুটি চিবোতে চিবোতে সুজন বেরিয়ে এসেছে। সে চলেছে ভুরুন্ডিতলার বনটার পাশের রাস্তা দিয়ে। এ রাস্তা দিয়ে মাঠে অপেক্ষাকৃত তাড়াতাড়ি পৌঁছানো যায়, যদিও এটা দিয়ে কেউ যাতায়াত সেরকম করে না। গায়ের লোকেরা মনে করে যে এই জঙ্গলে নাকি প্রেতের বাস রয়েছে। যারা এখানে গেছে তাদের কেউই নাকি আর ফিরে আসেনি। তবে ভেতরে যে কি রয়েছে তা কেউই জানে না। সুজন যদিও এই জিনিস খুব একটা মন থেকে মানে না। যে জিনিস চোখে দেখা যায় না তা নিয়ে মনের মধ্যে অহেতুক অন্ধবিশ্বাস রেখে কী লাভ। ভাবতে ভাবতে সুজন একসময় চলে এলো বনটার সামনের রাস্তায়। সে হয়তো পাশ কাটিয়ে চলে যেত, কিন্তু হঠাৎ একটা টুংটাং শব্দে তার খেয়াল পড়ল গলায় ঘণ্টি বাঁধা দলের সবচেয়ে ছোট ছাগলটা ডাকতে ডাকতে হঠাৎ রাস্তা ছাড়িয়ে বনের ভেতরে চলে যাচ্ছে। ছোট বলে তাকে দড়ি দিয়ে বাঁধেওনি সুজন। মুখ দিয়ে একটা বিরক্তিসূচক শব্দ বের করে সুজন ব্যস্ত পায়ে চলল ছাগলটার পেছন পেছন। এই এই মংলু, দাঁড়া দাঁড়া রে, আরে দূর দাঁড়া দাঁড়া, হ্যাট 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 হ্যার, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই মংলু। কে কার কথা শোনে? ছাগলটা যেন কিসের একটা নেশায় ছুটে চলে যাচ্ছে বনের দিকে। একবারের জন্যও সে পেছনের দিকে ঘুরে তাকালো না। সুজন রাস্তা ছাড়িয়ে বড় ঘাসগুলো পেরিয়ে বনের ভেতরে পা রাখতেই কোথা থেকে যেন হাজার হাজার পাখির একসাথে কিচকিচ শব্দ করে ডেকে উঠল। সাথে সাথে শান্ত গভীর বনের নিস্তব্ধতা কেটে কীরকম একটা ঠান্ডা হাওয়া এসে যেন সুজনের গায়ের ফতুয়া ভেদ করে তাকে কাঁপিয়ে দিয়ে গেল। সমস্ত পরিবেশটা কীরকম যেন একটা নেশাতুর করতে লাগলো সুজনকে। বেশ সুন্দর একটা গন্ধ, হয়তো বনের ভেতরে নাম না যেন কোনো ফুলের, কিন্তু বারবার সুজনের সেই ঝোঁকটা কেটে যাচ্ছে কিচিরমিচির শব্দে। বনবাদারের পকপখালি যেন প্রচণ্ড কোলাহল তুলে তাকে বারণ করছে, এখানে এসো না, এখানে এসো না, এখানে এলি মৃত্যু, মৃত্যু, মৃত্যু। হঠাৎ একবার যেন কি ভেবে থমকে দাঁড়ালো সুজন। ছাগলটা তখন বড় বড় গাছের ভেতর আড়াল হয়ে গেছে। পেছন থেকে বাকি ছাগলগুলোও এবার যেন একসাথে তারস্বরে চেঁচিয়ে উঠল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সুজন সামনে এগোতে যাবে, ঠিক এমন সময় পেছন থেকে কে যেন তার কাঁধ চেপে ধরে তাকে একটা হ্যাচকা টেনে উল্টো দিকে ঘুরিয়ে দিল। আর সাথে সাথে সুজন কিছু বুঝে ওঠার আগেই সেই ব্যক্তি সুজনের গালে ঠাস করে মারল এক চড়। আচমকা এরকম একটা প্রতিক্রিয়ায় সুজন বেশ ঘাবড়ে গিয়েছিল। এবার সে গালে হাত দিয়ে ঘুরে তাকালো। তার বাবা রক্তচক্ষু হয়ে দাঁতের দাঁত চেপে দাঁড়িয়ে আছে। পাগল হয়ে গেছিস নাকি তুই? হ্যাঁ, হতভাগা ছেলে, কোনো আক্কেল জ্ঞান নেই। ওখানে ওখানে কি করতে চাচ্ছিলি? মরতে? সুজন একটু থিতে হয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আমাদের আমাদের মংলু। আরে নিকুচি করেছে মংলুর। চিৎকার করে উঠল সুজনের বাপ। ও মংলু ওখানে যাক, মরুক কে, তুই কি করতে যাচ্ছিস? ভাগ্যিস ভাগ্যিস তুই আসছিস না দেখে আমি রাস্তায় এসেছিল। ও
ও হে ভগবান, আজ কি হয়েছে তো নাইলে, হে ভগবান। ব্যাটার হাত ধরে তাকে হিড় হিড় করে টেনে ঘাস জমি পেরিয়ে রাস্তায় এনে দাঁড়ালো বাপ। উত্তেজনায় হাঁপাচ্ছে দুজনেই। একটা ঢোক গিলে সুজনের বাপ এবার বুকে জড়িয়ে ধরল ব্যাটাকে। কাঁদো কাঁদো গলায় বলল, তুই তুই আমাদের একমাত্র ছেলে বাপ আমার। ওখানে ওখানে কোনোদিন যাস না, কোনোদিন না। ওখানে গেলে যে কেউ বেঁচে ফেরে না রে বাপ। হায় ঈশ্বর, রক্ষা করো, রক্ষা করো। ধূর্যটি প্রসাদ গ্রামের মহাজন, স্বভাবতই ধনী ব্যক্তি, যথেষ্টই ধনী। গ্রামের লোকের ভাষায় যাকে বলে টাকার কুমির। গোটা গ্রামে একটাই পাকা 3 তলা বাড়ি, আর সেটা হলো ধূর্যটি প্রসাদের। গ্রামের মাতব্বর, স্বঘোষিত প্রধান সবই ধূর্যটি প্রসাদের। শিক্ষা, অর্থ, প্রতিপত্তি সব কিছুর দাপটেই আরও লোক ধূর্যটি প্রসাদকে এত মানে। সংসারের স্ত্রী ও 2 ছেলে। বড় ছেলের শহরে ব্যবসা, ছোটটা শহর থেকেই পড়াশোনা করে। তবে বড় বড় গোলা ভরা ধান, পুকুরে ভর্তি মাছ, গোয়ালে দুধেল গরু, এত এত টাকা নিয়ে দিবারাত্র পিতলের থালায় পঞ্চব্যঞ্জন সহযোগে জীবনের সর্বাধিক প্রয়োজনটি উদরস্থ করার পরেও 50 এই ভদ্রলোকের অর্থ রোজগারের একটা ভয়ঙ্কর বাতিক থেকেই গেছে। এতটাই ভয়ঙ্কর যে তা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলানো চাষিদের রক্ত ঝরাতেও কুণ্ঠ বোধ করে না। বাতিকটি হলো তার সুদের ব্যবসা। তবে সেটিও জোচ্চুরি করা। টাকা ধার দেবেন, কিন্তু পরে পরে এমনই সুদের হিসেব ফেলে গোলমিল করে দেবেন যে স্বল্প শিক্ষিত বা একেবারেই অশিক্ষিত চাষিদের পক্ষে তা বোধগম্য হবে না। সময়ের মধ্যে টাকা দিতে পারলে তবুও যে একটু রক্ষে, অন্তত ধার দেনা করা ব্যক্তির ভিটেমাটিটা টিকে থাকে। কিন্তু না পারলে শুধু ভিটেমাটি কেন, শত শত পিতৃপুরুষের জমানো সব সম্পদের সাথে সাথে নিজের জীবনটাও দিয়ে দিলে সুদে আসলে মেলানো যায় না। কিন্তু তা বলে তো আর টাকা না নিয়ে থাকা যায় না। গ্রামের 1/4 চাষি বা সাধারণ মানুষের আবার প্রায় টাকা ধার না নিলে চলে না। বাধ্য হয়ে তারা টাকা ধার নেয়, একটা সময়ের মধ্যে দিতে পারলে একটু রক্ষে। তবে ধূর্যটি প্রসাদের সুদের কারবারি ছাড়াও আরও যে একটা কারবারি রয়েছে, সেটি এই গ্রামের কেউ জানে না, জানার কথাও নয়। কারণ সেই ব্যবসা অত্যন্ত গোপনীয় আর বেআইনি। সেটা হলো আফিম আর চন্দন কাঠের পাচার। ভুরুন্ডিতলার জঙ্গলের একদম পেছনে পশ্চিম প্রান্ত পেরোলেই ধুধু ফাঁকা মাঠ। সেখানে কিছুটা জায়গা ঘিরে ধূর্যটি প্রসাদের গোপন আফিম চাষ। জঙ্গলে ভূতের ভয় থাকায় কেউ জঙ্গল পেরিয়ে ওদিকে যায়ও না। কারোর সন্দেহ করার কোনো প্রশ্নই নেই। যাও বা চাষ হয়, সব ওধারের মাঠ দিয়ে গাড়ি করে রাতারাতি পাচার হয়ে যায়। বাইরের কিছু ভাড়া করা লোক এসে এসব কাজ করে। গ্রামের নরহরি হালদার ধূর্যটি প্রসাদের নায়েব, হিসেবপত্র সব সেই দেখাশোনা করে। সে অবশ্য জানে এই গুপ্ত ব্যবসার কথা। চন্দন গাছের ব্যাপারটা অবশ্য সেই খোঁজ দিয়েছিল ধূর্যটি প্রসাদকে। জঙ্গলের একদম বাইরের দিকে বেশ কয়েক বিঘা জায়গা জুড়ে এই গাছের পাতলা জঙ্গল। কেটে কেটে সাফ করে নতুন ব্যবসা শুরু করার তালে রয়েছে ধূর্যটি প্রসাদ। তবে ইদানিং একটা সমস্যা দেখা দিয়েছে তার কাজে। রাতারাতি 2-4টে করে গাছ যেন কেউ কেটে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু কেন এসব করছে, কেই বা করছে, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। টেবিলের ওপর ঘুষি মেরে বললেন ধূর্যটি প্রসাদ, এসব কি হচ্ছে নরহরি? আমার সম্পত্তিতে ভাগ বসাচ্ছে কে? চোরের ওপর বাটপাড়ি করার কার এত হিম্মত? নরহরি বলল, আগে কর্তাবাবু, সেটাই তো আমার প্রশ্ন। ওই গাছের সন্ধান আর কেউ তো পাওয়ার কথা নয়। এমনিতে ওই জঙ্গলে দিনের বেলা ওকে ঘেঁষতে সাহস পায় না ভূতের ভয়। সেখানে ঢুকে কে চন্দন কাঠ কেটে নিয়ে যাচ্ছে? আমি সেসব জানি না। রাগে বললেন ধূর্যটি প্রসাদ। ওখানে রাতে লোক লাগাও, বিশুকে বলো এটার একটা ব্যবস্থা করতে। ওনার মুখের কথা শেষ হতে না হতেই বিশু এসে ঢুকলো ঘরে। আফিম পাচারের ভাড়া করা দলের নেতা সেই। তাকে রাত পাহারা দেওয়ার কথা বলা হতেই সে হাত জোর করে বলল, হুজুর, সব বুঝতে পারছি, কিন্তু ওই ওই জঙ্গলের বড় ভয় আছে হুজুর। ভূত থাকে ওখানে। দলের লোকেরা জানের মায়া ছেড়ে রাতে ওখানে থাকতে চাইবে না। দাঁত খিচিয়ে উঠলেন ধূর্যটি প্রসাদ। আমার টাকা নিয়ে গান্ডে পিন্ডে গিলছ, মোটা হচ্ছ,
আর এখানে মিনি বেড়ালের মতো ভয় মারাতে এসেছো? যত সব শুয়োরের দল! যত টাকা লাগে আমি দেব। ওখানে দলের লোক পাহারা বসাও। কে রাতে আসে ওই বাগানে তা জানা চাই, ব্যাস। অবশেষে অনেক জোর জালুম করার পর দলের বেশ সন্ডা চেহারার মানিকলালকে এই কাজে লাগানো হলো। মানিকলালের পালোয়ান চেহারা, এককালে সে লাঠিয়াল ছিল, তাই তাকে বেশ মোটা টাকার বিনিময়ে কাজে লাগালেন ধূর্যটি প্রসাদ। প্রথম রাতের পাহারা। বাগানের মধ্যে ঘাপটি মেরে বসে মানিকলাল। শুধু শেয়ালের ডাক আর রক্তপিপাসু মশকির দংশন ছাড়া আর কিছুই তার পঞ্চেন্দ্রিয় অনুভব করতে পারছে না। এমনিতে মানিকলাল বেশ সাহসী স্বভাবের, গায়ে তার জোর ভালোই। তবে সত্যি বলতে এই ভুতুরে জঙ্গলের কথা সেও শুনেছে, তাই মাঝে মাঝে জঙ্গলের ভেতর থেকে আসা একটা ঠান্ডা হাওয়া তার শরীরকে ধাক্কা লেগে বরাবর একটা অজানা ভয় মিশ্রিত অনুভূতির সৃষ্টি করছিল। তবুও পাহারাটা দিলে যা হোক 2 টাকা পকেটে আসবে। যে কটা গাছ কাটা হয়েছে সেই জায়গাটা দেখছে মানিকলাল। তবে সত্যি বলতে গাছটা যেই কেটে থাকুক না কেন, এমন অদ্ভুত কৌশলে তা কেটেছে যে দেখে মনে হয় ওখানে আগে কোনো গাছই ছিল না। এটা কি করে হতে পারে তার কোনো ব্যাখ্যাই পায়নি মানিকলাল। এসব 7-5 ভাবতে ভাবতে কখন তার চোখে ঘুম জড়িয়ে এসেছিল, হঠাৎ একটা গুনগুন শব্দ শুনে এক ছটকায় তার ঘুমটা ভেঙে গেল। ওই জঙ্গলের দিক থেকে একটা বেশ সমধুর সুর ভেসে আসছে। কোনো ময়ূরকণ্ঠী যুবতী যেন গান গাইছে। অত দূর থেকে গানের কলি বুঝতে না পারলেও অদ্ভুতভাবে সেই গুনগুন শব্দটা শুনতে পেল মানিকলাল। এত রাতে কে, তাও আবার ওই জঙ্গলের দিক থেকে? বেশ কিছুক্ষণ স্থির হয়ে এটা শোনার পর আচমকা একটা প্যাঁচার ডাকে যেন হুঁশ ফিরল মানিকলালের। সেই মধুর সুরটাও আর শোনা যাচ্ছে না। আশ্চর্য তো! মানিকলাল একবার উঠে এবার গোটা বাগানটার চারধার ভালো করে ঘুরে দেখল। না, কেউ তো নেই। বাকি রাতটা নির্বিঘ্নেই কাটল। পরের দিন কোনোরকম চুরি হয়নি দেখে মনে মনে একটু আশ্বস্ত হলেন ধূর্যটি প্রসাদ। তবে চিন্তাটা থেকেই গেল, কারণ চোর ধরা পড়েনি। মানিকলালের কাজ তাই জারি থাকল। প্রথম রাতের ওই অদ্ভুত অভিজ্ঞতাটা মনের ভুল হিসেবে মন থেকে ঝেড়ে ফেলে দিতে চেয়েছিল মানিকলাল, কিন্তু এরপর তৃতীয় দিন একই ঘটনার পুনরাবৃত্তি হতে সেটাকে কখনোই আর হালকাভাবে নিতে পারল না সে। রাতে সুরটা শুনতে পাওয়ার সাথে সাথেই সে ঠিক করল এটা কোথা থেকে আসছে তা সে খোঁজা বের করবেই। যেমন ভাবা তেমন কাজ। সুরের অনুসন্ধানে সে গভীর রাতে ঢুকল সেই অভিশপ্ত জঙ্গলের ভেতরে। দিনের বেলাও লোকজন যাত্রী সীমানায় ঘেঁষতে ভয় পায়। অন্ধকারে ভয় পাওয়ার লোক মানিকলাল নয়। তবুও সাপখোপের ভয় হাতের টর্চটা নিয়ে আস্তে আস্তে সে এগিয়ে যেতে লাগলো ভেতরে। সুরটা তার কানে ভেসে আসছে, তবে এবার আরও স্পষ্টভাবে সে শুনতে পাচ্ছে সুরটা। সেই সাথে বাতাসে কীরকম একটা মন মাতানো সৌরভ। অনেকটা ভেতরে চলে আসার পর মানিকলাল এসে দাঁড়ালো একটা ছোট্ট পুকুরের পাড়ে। জঙ্গলের ভেতর আবার এমন সুন্দর পুকুরও আছে। এবার সেই সুরটা থেমে গেছে। মাথাটা ভালো করে ঝাঁকিয়ে এদিক ওদিক তাকালো মানিকলাল। না, কেউ তো কোথাও নেই। হতাশ হয়ে সে পেছনে ঘুরতে যাবে, এমন সময় জলের শব্দে আবার ঘুরে তাকালো মানিকলাল। অন্ধকারে চোখটা সয়ে এসেছিল মানিকলালের। সে হঠাৎ দেখল পুকুরের পাড়ের বেশ কিছুটা জায়গা জুড়ে যেন চাঁদের মায়াবী জ্যোৎস্নার আলো পড়েছে, আর সেই আলোয় দেখা যাচ্ছে এক যুবতীকে। সে পাড় থেকে কিছুটা জলে নেমে কলসি করে জল তুলছে। অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইল মানিকলাল। কাঁখে কলসি নিয়ে মেয়েটি পাড়ে উঠে আসতেই এবার দুজনের চোকাচোকি হলো। অপরূপ সুন্দরী সেই নারী। তাহলে কি সেই নারীর গলার গানই কি শুনছিল মানিকলাল এতক্ষণ ধরে? মেয়েটি মানিকলালকে দেখতে পেয়ে একটু যেন লজ্জা পেল বলে মনে হলো, আর সেই ভাবটাই মানিকলালকে কীরকম ভেতরে ভেতরে পেয়ে বসল। সেই সুন্দর গন্ধটা যেন ভেতরে ভেতরে পাগল করে তুলছিল এবার তাকে। মেয়েটির গায়ের কাপড় রয়েছে বটে, তবে কীরকম এলোমেলো ভাবে। মায়াবী চাঁদের আলো তার শরীরের প্রতিটা খাঁজে যেন প্রতিফলিত হচ্ছে। মেয়েটি একটা দীর্ঘশ্বাস ফেলে এবার ঝুঁকে কলসিটা মাটিতে নামাতেই তার বক্ষা বরণ কাঁধ থেকে খুলে লুটিয়ে পড়ল তার হাতের ওপর। তার গায়ে লাগা চাঁদের আলো এবার ছুঁয়ে ফেলল মেয়েটির উন্মুক্ত নধর 2 স্তন।
কামাতুর এই দৃশ্যে আটকে গেল মানিকলালের চোখ। তার গোটা গায়ে ততক্ষণে কাঁটা দিয়ে উঠেছে। মেয়েটি সে কথা বুঝতে পারল। উঠে দাঁড়িয়ে সে এবার তার খুলে পড়া শাড়ির আঁচলটা বুকের ওপর বিছিয়ে নিল। মানিকলাল লক্ষ্য করল মেয়েটি যেন হাঁপাচ্ছে। তার ফর্সা বক্ষ যুগল যেন ক্ষণে ক্ষণে হাঁপড়ের মতো ওঠানামা করছে। মেয়েটি এবার ক্লান্ত অথচ মৃদু একটা হাসি হেসে বলল, মরদের গায়ে কি একটু জোর নেই? আমার এই কষ্ট ব্যথা একটু কমিয়ে দিতে পারো না? কথাটা মানিকলালের কিরকম যেন গায়ে লাগলো। সে বুক ফুলিয়ে মেয়েটার আরো কাছে ঘেঁষে বলল, কে বলেছে গায়ের জোর নেই? তাই বলে মেয়েটি আবার মৃদু হেসে উঠল। তারপর মানিকলালের একটা হাত নিয়ে সেটা নিজের পেলব বক্ষ যুগলের খাঁজে রেখে কামাতুর গলায় বলল, তাহলে দাও না গো তুলে, বড় কষ্ট হচ্ছে গো, পারছি না। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেল মানিকলাল। এই গভীর জঙ্গলে এত রাতে কেই সুন্দরী মেয়ে? পুকুরে সে কেন জল তুলছে সেসব প্রশ্ন একবারের জন্যও তার মাথায় এলো না। এমনকি সে যে মানিকলাল তার নিজের সেই পরিচয়টুকুও সে যেন ভুলে গেল। হাতের টর্চটা ফেলে দিয়ে মানিকলাল এবার পশুর মতো ঝাঁপিয়ে পড়ল মেয়েটির ওপর। একটানে তার শাড়ি খুলে ফেলে নরম ঘাসের ওপর ধাক্কা দিয়ে ফেলে দিল তার নধর নগ্ন শরীরটাকে। তার পেশিবহুল হাত চেপে ধরল মেয়েটির দুই স্তন, আর আধারের চাদরে ঢাকা এই অভিশপ্ত অরণ্যে মেতে উঠল সৃষ্টির আদিম খেলায়। ক্ষণে ক্ষণে মেয়েটির পরম সুখের চিৎকার যেন আরও পাশবিক করে তুলছিল মানিকলালকে। মেয়েটিও সম্পূর্ণ নগ্ন করে দিল তাকে। কামাসক্ত মানব গন্ধে মেতে উঠল চারপাশের পরিবেশ। ছোটন্ত ঘোড়সাওয়ারের মতো ছান্দিক গতিতে উঠানামা করতে থাকা মেয়েটির নগ্ন শরীর জুড়ে ইচ্ছে মতো নিজের হাত আর লালায়িত জিপটি বার কয়েক বুলিয়ে কাম সুখের চরম পর্যায়ে উঠল মানিকলাল। হাঁপিয়ে উঠে এবার সে ঘাম ভেজা শরীরে উঠে বসল মেয়েটির জনির ওপর, আর ওপরের দিকে তাকিয়ে চোখ বুজে বীর্য স্থলন করতে যাবে, হঠাৎ কি মনে হতে সে আবার চোখ খুলে নিচের দিকে তাকালো। মানিকলাল বুঝতে পারল তার হাতে যেটা লেগেছে সেটা কামরস নয়, সেটা রক্ত। রক্তে মাখামাখি তার হাত। কিছুটা আঁতকে উঠে মানিকলাল তাকালো মেয়েটির দিকে, আর সে যা দেখল তাতে তার হৃৎপিণ্ডটা যেন পাঁজর ভেঙে বেরিয়ে আসতে চাইল। কোথায় সেই অপরূপ সুন্দর মুখ? ঘাসের ওপর শুয়ে তার দিকে তাকিয়ে বিভৎসভাবে হাসছে একটা কুৎসিত মুখ। চামড়ার লেশ মাত্র নেই গোটা মুখে, শরীরে পচা গলা মাংস, আর জায়গায় জায়গায় হাড় বেরিয়ে এসেছে। চোখের মনি সম্পূর্ণ সাদা, বিভৎস ঝলসানো একটা মুখ। ধারালো দাঁতের শাড়ি বেরিয়ে এসেছে, আর গলার গর্তে কিলবিল করছে শত সহস্র পোকার তল। তার বিভৎস দগদগে মাংসপিণ্ডের ন্যায় বেরিয়ে আসা জনির থেকে বেরোচ্ছে রক্তের ধারা, যা লেগেছে মানিকলালের হাতে। সেই সুন্দর গন্ধটা আর নেই, তার পরিবর্তে বাতাসে জায়গা করে নিয়েছে একটা বিশ্রী পচা গন্ধ। মেয়েটির রক্তাক্ত জনি থেকে বেরিয়ে আসা পোকার দল এবার ঝেঁকে ধরল মানিকলালের উড়ু এবং শরীরের নিম্নাংশ। আতঙ্কে আর্তনাদ করে উঠল মানিকলাল, কিন্তু সবকিছুকেই ছাপিয়ে গেল সেই পিশাচির হাড় কাঁপানো হাসি। অতি ক্রূরতার সাথে সে টেনে ছিঁড়ে ফেলল মানিকলালের পুরুষাঙ্গ, আর বড় নখর বিশিষ্ট হাত ঢুকিয়ে দিল তার পেটের ভেতর। মৃত্যুর শেষ আর্তনাদটুকু বেরিয়ে এলো মানিকলালের মুখ থেকে। তারপরেই সব শান্ত। কাছাকাছি একটা প্যাঁচা বিকট ডেকে উঠে উড়ে গেল, বোধহয় তার শিকারের সন্ধানে। আরও এক রক্তাক্ত বিভৎস জিঘাংসার সাক্ষী হয়ে থাকল এই রাতের আধার, এই অভিশপ্ত বন। সকালে নিজের কাজে ঘরে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে খবরের কাগজে দৃষ্টি নিক্ষেপ করছিলেন ধূরচটি প্রসাদ। আগের দিনের হিসাবের খাতা নিয়ে শূন্যে হাত তুলে আঙুলের গাঁট গুনতে গুনতে কি যেন হিসেব করছিল নরহরি। এমন সময় দরজা খুলে হুড়মুড়িয়ে ঘরের ভেতরে ঢুকল বিশু। যথারীতি উপস্থিত দুজনেই চমকে উঠলেন। নরহরি বলল, কিরে কিরে, সকাল সকাল ভূত দেখলি নাকি? বিশু কিছু না বলে হাঁপাতে হাঁপাতে টেবিলে রাখা জলের ঘটি থেকে ঘটঘট করে কিছুটা জল খেল। তারপর একটু থিতু হয়ে কাঁপা কাঁপা গলায় বলল, শুনেছেন কর্তাবাবু? একেই এই সাত সকালে বিশুর এমন উপস্থিতি।
তারপর আবার এমন উদ্ভট প্রশ্ন। একটু বিরক্ত হয়ে ধূর্যটি প্রসাদ বললেন, কার কি খবর? মানিকলাল। নরহরি এবার দাঁত খিচিয়ে বলে উঠল, মামা না করে বল না কি হয়েছে। চন্দন বাগানের বাইরে মানিকলাল মরে পড়ে আছে কর্তাবাবু। শরীরটা পুরো ফেরে ফেলেছে গো। কি 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 দৃশ্য! ধূর্যটি প্রসাদ ধমক দিয়ে বললেন, কি আবল তাবল বকছিস? আবার নেশা করেছিস হত ভাগা? বিশু এবার কাঁদো কাঁদো গলায় বলল, না গো কর্তাবাবু, না। মানুষের মরণ নিয়ে কেন মিথ্যে বলবো বলো? কিছুক্ষণ চুপ করে থাকলেন দুজনেই। তারপর এক চুমুকে সবটা চা শেষ করে ধূর্যটি প্রসাদ বললেন, চলো দেখা যাক। এই আয় তো নরহরি। বাগানের পাশে গিয়ে দেখা গেল বিশু ভুল কিছু করেনি। মানিকলালের দশাশই অর্ধনগ্ন শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে অসহায়ভাবে পড়ে আছে ঘাসের জমির ওপর। প্রবল আক্রোশে কেউ যেন তার পেট ফাটিয়ে নাড়ি ভুড়ি সব বের করে ফেলেছে, খুবলে ফেলেছে তার যৌনাঙ্গ। মানিকলালের বীভৎস রক্তমাখা বিকৃত মুখ দেখেই বোঝা যায় মৃত্যুকালীন মুহূর্তের বিভীষিকা কতটা ছিল। সেই লাশটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। মানিকলালের এই অবস্থা কে করলো তা ওরা কিছুতেই কেউই বুঝতে পারল না। এই গভীর জঙ্গলে বাঘ ভাল্লুক কিছুই তো নেই, আর কোনো মানুষের গায়ে অন্তত এত ক্ষমতা নেই যে মানিকলালকে এমন ভয় পাইয়ে তার পেট ফাটিয়ে এরকম বীভৎসভাবে মারতে পারে। এই জঙ্গলের ভুতরে অপবাদ বহু বছর পুরনো। যে বা যারা এখানে ঢুকেছে কেউই আর বেঁচে ফেরেনি। কি আছে এই জঙ্গলে? মানিকলাল কি তবে জঙ্গলে ঢুকেছিল রাতে? তাহলে তাকে কে এখানে এভাবে মেরে রেখে গেল? এইসব প্রশ্নের কোনো উত্তরই পেলেন না ওরা। ধূর্যটি প্রসাদ বললেন, বিশু, দলের লোকজন ডেকে কে ভাগাড়ের কাছে মাটিতে পুঁতে দে। দেখিস যেন কাকপক্ষীতেও ঘুণাক্ষরে টের না পায়। মানিকলালের মৃত্যুর পর থেকেই ধূর্যটি প্রসাদের ব্যবসায় বেশ সমস্যা দেখা দিল। দলের লোকেরা কি এক অজানা ভয় আর জঙ্গলের পাশে কাজ করতে চায় না। অগত্যা বাধ্য হয়ে ধূর্যটি প্রসাদ রাতারাতি অনেক টাকা আর লোক লাগিয়ে চন্দন গাছের বাগান প্রায় অর্ধেকের বেশি কেটে নামিয়ে দিলেন। পাচারকারী বড় বড় দলের সাথে নাম লিখিয়ে আরও লোক নিয়োগ করালো। তবে সবটাই চলতে লাগলো গোপনে। কেবল ধূর্যটি প্রসাদের এই গোপন বেআইনি কাজের ক্ষেত্রে আর গ্রামের সাধারণ মানুষের বসবাসের ভিটের মধ্যে প্রাচীর হয়ে দাঁড়িয়ে রইল বিঘে কয়েক অনাবাদী জমি আর অভিশপ্ত সেই জঙ্গল। এই ঘটনার পর বেশ কয়েক বছর পেরিয়ে গেছে। গ্রামের স্কুলের ফাইনাল পরীক্ষায় প্রথম বিভাগে পাস দিল সুজন। বাইরে শহরের কলেজে পড়ার সুযোগ এলো তার। যথারীতি সারা বাড়িতে আনন্দের জোয়ার। গ্রামের থেকে প্রথম কেউ শহরে পড়াশোনা করতে যাচ্ছে। কিন্তু এসবের মাঝেও চিন্তার বড় ভাঁজ পড়ল তার বাপের কপালে। তার যা অবস্থা তাতে ছেলেকে শহরে পড়তে পাঠানোটা একটু সমস্যাই বটে। টাকা পয়সা লাগবে কিছুটা। এই পরিস্থিতিতে একজনই সাহায্য করতে পারেন, ধূর্যটি প্রসাদ তরফদার। ওনার থেকেই আপাতত টাকা ধার নেওয়া দরকার। বাপের এই সিদ্ধান্তে বাদ সাধল সুজন। না না বাবা, তুমি আবার ওই ধূর্যুরি মহাজনের কাছে যাবে? দেখেছো তো টাকা ধার দিলে কি হবে? পরে অত চড়া সুদে পাওনা আদায় করবে যে ভিটে মাটি উদ্ধার হয়ে যাবে। সেই তো সেবার অত সুদ দিতে পারলে না বলে ওই লোভিটা আমাদের বুলটিকে নিয়ে চলে গেল। কত সুন্দর শিং নাড়িয়ে নাড়িয়ে ঘুরতো এখানে। ওকে ছাড়তে তো আরও কষ্ট হয়েছে বলো। চিন্তিত মুখে সুজনের বাপ বলল, সব বুঝতে পারছি রে বাপ, সব বুঝতে পারছি। কিন্তু কিন্তু তুই ভালো পড়াশোনা করবি না সেটা ভাব মা হয়ে আমরা আমরা হতে দিতে পারি বল? তুই তুই তো আমাদের একমাত্র আশা। তুই বড় হয়ে ভালো চাকরি করলে ওদের ওদের দেখিয়ে দিবি। কিন্তু এখন টাকাটা না নিলে যে তোর পড়াশোনাটা হবে না বাপ আমার। ধূর্যটি প্রসাদের বিরুদ্ধে গিয়ে কথা বলার সাহস বা সামর্থ্য কোনোটাই গ্রামের কারণ নেই। সেবার সময়ের মধ্যে চড়া হারে সুদ দিতে না পারায় সুজনদের দুধেল গরু বুলটিকে নিয়ে চলে গিয়েছিল মহাজন। না জানি এবার কি হবে। চুপ করে থাকে সুজন। ঘরে তক্ত বসে আধ শোয়া হয়ে তামাক টানছিলেন মহাজন ধূর্যটি প্রসাদ। হিসেবের খাতা নিয়ে ব্যস্ত ছিল নরহরি। এমন সময় পাহারাদার এসে খবর দিল কমল চাষি বলে গ্রামের কেউ দেখা করতে চায়।
ধূর্যটি প্রসাদ আর নরহরি একবার পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলেন। তারপর মুচকিয়ে হেসে ধূর্যটি প্রসাদ তাকে ভেতরে আনার আদেশ দিলেন। কিছুক্ষণ পর চৌঘাটের বাইরে একটা ধুতি পরে আর আধময়লা ফতুয়া গায়ে এসে দাঁড়ালো সুজনের বাপ কমল। কাঁধে একটা গামছা, মাথা নিচু করে ধীরে ধীরে বলল, হেগে আসতে পারি কর্তাবাবু? ধূর্যটি প্রসাদ চশমাটা চোখ থেকে একটু নিচে নাকের ডগায় নামিয়ে চশমার ফাঁক দিয়ে আপাত মস্তক দেখলেন কমলকে। তারপর নরহরিকে উদ্দেশ্য করে তাচ্ছিল্যে সুরে বললেন, দেখ রে নরহরি, বীরের বেটা এসেছে। তা মহাশয়কে একটু ভেতরে বসতে দেওয়া হোক নাকি? গাটা শিরশির করে উঠল কমলের। সে বুঝতেই পারছিল আজ তাকে অনেক অপমান তাচ্ছিল্য সহ্য করতে হবে। নরহরি ব্যঙ্গের হাসি হেসে বললেন, মাটির মানুষ কর্তাবাবু, মাটিতেই ফসল ফলিয়ে খায়, এই মাটিতেই বসানো হোক। গতবারে তার বলা কথাগুলোই যে তাকে শোনানো হচ্ছে তা বুঝতে পারছিল কমল। গতবার মাত্র কয়েক মাসের ব্যবধানে সুদ সমেত অত টাকা দিতে না পারায় ধূর্যটি প্রসাদের লোক এসে তার সাধের গরু বুলটিকে নিয়ে চলে এসেছিল। যাচ্ছে তাইভাবে অপমান করা হয়েছিল কমল ও তার ছেলে সুজনকে। সেও রাগের মাথায় নরহরিকে অনেক কথা মুখের ওপর বলে দিয়েছিল, আর সেসবই আজ আবার ফিরে ফিরে আসছে। চোখের কোণটায় ভিজে এসেছিল কমলের। গামছার খুঁট দিয়ে চোখ মুছতে লাগলো কমল। ধূর্যটি প্রসাদ বললেন, বড় মুখ করে কি যেন বলেছিলি? না খেয়ে থাকবো, তবু ওই টাকার কুমিরের ভিটে মরাবো না। এখন তাহলে কি মারাতে এসেছো চাঁদ আমার? আয় ভেতরে আয়। কি জানিস তো, ছোট মুখে না বড় কথা শোভা পায় না। কমল কিছু না বলে মাথা নিচু করেই ভেতরে ঢুকল। ধূর্যটি প্রসাদ বললেন, বল কেন এসেছিস সেখানে? কমল একটু চুপ থেকে বলল, হেগে বাবু, এবছর আমার ওই ছেলেটা বাইরে পড়ার সুযোগ পেয়েছে। 10টা নয়, 5টা নয়, একমাত্র ছেলে আমার। পড়াশোনা করতে চায় ও। ওর ভবিষ্যৎ কি করে নষ্ট হতে দিই? বাইরে গেলে তো অনেক টাকার দরকার। আমি গরিব মানুষ, অত পাবো কোথায়? যদি ওই কটা টাকা একটু ধার দেন। শেষের কথাগুলো বলার সময় গলাটা একটু কেঁপে গেল কমলের। নরহরি বলল, বাবা, পড়াশোনা করবে? তা ওই বামন হয়ে অত চাঁদে হাত দেওয়ার সব কেন বাঁচা? সাল্লাহ, কাঙালের ঘরে কালিদাস হবে, যত সব। ধূর্যটি প্রসাদ বললেন, তা কত টাকা শুনি? কমল একটু যেন সংকুচিত হয়ে বলল, ওই 1000 টাকা মতো বাবু। ধূর্যটি প্রসাদ বললেন, তা আগের বার তো দেওয়া গেল না, এবারে সময়ের মধ্যে সুদসহ দেওয়া যাবে কি? আশা করি, না হলে সুদের হার চড় করে বেড়ে যাবে। কমল মাথা তুলে এবার বলল, আগে হ্যাঁ বাবু, আপনাকে সবটা ফিরিয়ে দেবো, কথা দিলাম। নরহরি বলল, আগের বার তো গরু নেওয়া হয়েছিল, এবার কি নেওয়া হবে কর্তাবাবু? কমল বলে উঠল, আমি আপনাকে টাকাটা দিয়ে দেবো কর্তাবাবু, আপনার পায়ে পড়ি, ফিরিয়ে দেবেন না গো। ছোট ছেলেটার আমার অনেক স্বপ্ন, সুন্দর ভবিষ্যৎ ওর। সে আমার মুখ সে বসে আছে গো। একটু দয়া করি ধার দেন কর্তাবাবু, একটু দয়া করেন। নরহরিকে চোখের ইশারায় টাকাটা বের করতে বলে ধূর্যটি প্রসাদ কমলের উদ্দেশ্যে বললেন, তাও তো স্বপ্ন দেখার বাই কেন, যেটা পূরণ করতে গিয়ে কাছা খুলে হাতে চলে আসে। নে টাকা নিয়ে টিপছাপ দে আর বিদায় হ। সকাল সকাল সব ন্যাকামো মারানো। অপমান, লাঞ্ছনা, কটু কথা সবটা এক নিঃশ্বাসে গলাধ্যকরণ করে টাকা নিয়ে বাড়ি ফিরল কমল। কিন্তু ছেলেকে সেসব বুঝতে দিল না। ভাবটা এমন যেন মহাজন তার ছেলের প্রতিভার বেশ প্রশংসা করে পুরস্কার স্বরূপ তাকে এই টাকাটা দিয়েছেন। নিজের গ্রাম ছেড়ে বাইরে এলো সুজন। শহর, নতুন পরিবেশ, নতুন মানুষদের সাথে মানিয়ে নেওয়ার সময় লাগলো তার। এদিকে ধূর্যটি প্রসাদেরও কিছুটা সুবিধা হলো। গ্রামের একমাত্র শিক্ষিত সুজন হয়তো সে জানতো না
তবে মাঝে মাঝে ধূর্যটি প্রসাদের ওপর সন্দেহ করত, যেন গোপন কিছু করেন তিনি, যা ন্যায় বিরুদ্ধ। তবে ধূর্যটি প্রসাদের চালাকির দৌলতে সুজনের একটু আধটু সন্দেহ কখনোই নিশ্চয়তার রূপ পায়নি। এখন সুজন না থাকায় একটু যেন স্বস্তি পেলেন তিনি। চোরের মন তো, সন্দেহ করেছে বুঝতে পারলেই ছটপট করতে থাকে। কলেজেই সুজনের সাথে পরিচয় হয় অনেকেরই। তাদেরই মধ্যে একজন মৃগাঙ্ক। মৃগাঙ্ক সুজনের সবচেয়ে প্রিয় বন্ধু। দুজনে একসাথে কলেজে যাওয়া আসা, ক্লাস করা, কিছু সমস্যা হলে একে অপরকে সবটুকু দিয়ে সাহায্য করা, এমনটাই ছিল দুজনের বন্ধুত্ব। প্রায় বছর খানেক পর সুজন একদিন তার প্রিয় বন্ধুকে নিয়ে এলো গ্রামের বাড়িতে। সুজনের বাবা মা খুব খুশি। মৃগাঙ্ক তাদের প্রণাম করল। তাকে আশীর্বাদ করে সুজনের বাপ বলল, আরে বাবা, তুমি যে এখানে এসো আমি আমি খুব খুশি হয়েছি। সুজনের মুখে অনেক শুনেছি তোমার কথা। তা বাবা, এই গরিবের ভিটেতে থাকতে তোমার কোনো অসুবিধে হবে না তো? হ্যাঁ, মানে কিছু মনে করো না বাবা। মৃগাঙ্ক মাথা নেড়ে বলল, আপনি এইসব নিয়ে একদম ভাববেন না কাকাবাবু, আমি তো আপনাদের ছেলেরই মতো, আর আমার কোনো সমস্যা হবে না। বরং শহরের ওই দম বন্ধ করা পরিবেশ থেকে গ্রামে এসে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাই। আমি ঠিক থাকবো এখানে। রাতে ওরা একসাথে খাওয়া দাওয়া করলো। রাতে একটা ঘরে মৃগাঙ্ক আর সুজন, অন্য ঘরে ওর বাবা মা, এমনটাই শোয়ার ব্যবস্থা হলো। এক চালা ঘর সুজনদের। খাওয়া দাওয়া হলে পর ঘরে এসে পশ্চিম ধারে জানালাটা খুলে দাঁড়ালো মৃগাঙ্ক। বেশ একটু প্রাণ ভরে শ্বাস নিল। গ্রামের মায়া মাখানো রাতের আধার, দূরে মাঠ বন বাদারে শিয়ালের ডাক বেশ একটা নেশার মতো পেয়ে বসলো তাকে। দু চোখ ভরে সে এই রহস্যময় আধারকে উপভোগ করতে লাগলো। বেশ কিছুক্ষণ এভাবে তাকিয়ে থাকার পর অনেকটা দূরে অন্ধকারে বেশ কিছু বড় গাছের মাথা যেন দেখতে পেল ও। এটাই তাহলে সেই ভুরুন্ডিতলার জঙ্গল, যার কথা সুজন তাকে বলেছিল। কিন্তু কে থাকে ওখানে? লোকে গেলে ফিরে আসে না কেন? বেশ রহস্যজনক ব্যাপার। কিন্তু মৃগাঙ্ক দূরে তাকিয়ে এসব ভাবছিল, হঠাৎ বাইরের থেকে কীরকম একটা ঠান্ডা হাওয়া এসে তার শরীরটাকে একটা শিহরণ জাগিয়ে দিল। ভেতরে ভেতরে কীরকম যেন কেঁপে উঠল সে। বয়সোচ্চিত একটা আদিম অনুভূতি যেন মুহূর্তের মধ্যে খেলে গেল তার শরীরে। সাথে সাথে একটা মিষ্টি গন্ধ বাতাসে নাকে আসতে লাগলো মৃগাঙ্কের। গোটা ব্যাপারটা কীরকম যেন ভালো লাগলো মৃগাঙ্কর। চোখ বুজে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে সবটা আরও গভীরভাবে উপলব্ধি করতে লাগলো। হঠাৎ তার ঘোরটা কেটে গেল একটা কথাবার্তার শব্দ শুনে। পাশের ঘর থেকে আসছে সেটা একটু খেয়াল করেও বুঝল এটা সুজন ও তার বাবার গলা। তবে ঠিক যেন সাধারণ কথাবার্তা নয়। যাই হোক, বিভিন্ন রকম পারিবারিক সমস্যা হতেই পারে। জানলাটা বন্ধ করে মৃগাঙ্ক এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর সুজন ভেতরে এলো চিন্তিত মুখে। মৃগাঙ্ক বুঝতেই পারছিল এই চিন্তার কারণ একটু আগের শোনা কোলাহল। তবে সেটা কী কারণে তা জিজ্ঞেস করাটা ঠিক হবে কি না সেটা ঠিক বুঝে উঠতে পারল না সে। অবশ্য সুজন নিজেই সেটা পরে বলল, এই গায়ের মহাজন ধৈর্যটি প্রসাদ, লোকটা সময় অসময়ে টাকা ধার দিলে কি হবে রে? এমন চড়া হারে সুদ লাগায় আর হিসেবে গরমিল করে যে তা মেটাতে গিয়ে লোকের ভিটে মাটি উদ্ধার হয়ে যায়। সে কি কথা? তা তোরা প্রতিবাদ করিস না? কে করবে ভাই? ওর যা ক্ষমতা, আমাদের মতন সাধারণ মানুষ পেরে উঠবে না। টাকার কুমির। তা বাবা বছরখানেক আগে টাকা ধার নিয়েছিল, তা সেটার সুদ এতটা বেড়ে গেছে যে বাবা দিতে পারে না। বারবার বাড়ি এসে তাগাদা করছে, ঝামেলা করছে। এইসব সমস্যা আর কি। তবে ওর ওপর আমার কেন জানি না সন্দেহ হয়। কিসের সন্দেহ? জানি না রে ভাই, তবে আমার মনে হয় ও আরো গোপনে কিছু একটা করে, যা থেকে ওর উপায়ার্জন বেশ ভালোই হয়। তবে সেটা কি সেটা আমি জানি না। অনেকবারই আমি ওকে এই ভরুন্ডিতলার বনটার আশেপাশে ঘুরতে দেখেছি। যেখানে লোকে দিনের বেলাও ঘেঁচতে ভয় পায়, সেখানে এমন ঘোরাঘুরি করার কি আছে কে জানে। মৃগাঙ্ক হেসে বলল, টাকার ক্ষমতা ভাই, টাকার ক্ষমতা।
সব ভূত প্রেত ভয় করে। তা যা বলেছিস। নে ঘুমোবে কি এখন? অনেক রাত হলো। কাল দিনের আলোয় দেখবি এই গ্রাম কত সুন্দর। পরদিন সারা সকালটা সুজনের সাথে মাঠে ঘাটে ঘুরে কাটালো মৃগাঙ্ক। গ্রাম তাকে ভীষণভাবে আকৃষ্ট করছিল। ঘুরতে ঘুরতে সুজন তাকে সেই ভুরুন্ডি তলার জঙ্গলের সামনে রাস্তাতেও নিয়ে এলো। সেদিকে তাকিয়ে সুজন বলল, এই সেই অভিশপ্ত বন, যার ভেতরে কি আছে কেউ জানে না। যারা গেছে কেউ আর বেঁচে ফেরেনি, বাবার মুখেই শোনা। কথাটা শেষ না করেই সে তাকালো মৃগাঙ্কর দিকে। মৃগাঙ্ক কিসের যেন একটা আকর্ষণে অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে বনটার দিকে। কে যেন তাকে হাত ছানি দিয়ে ডাকছে ভেতরে। কে আছে? কে? সুজনের মনে হলো মৃগাঙ্ক যেন তার কোনো কথাই কানে তুলছে না। সে বেশ জোরে ঝাঁকিয়ে দিল মৃগাঙ্ককে। কি রে, হাঁ করে কি দেখছিস? হ্যাঁ, কি কি? ও ও হ্যাঁ হ্যাঁ, বল কি বলছিলি? কিছু না, এবার বাড়ি চল, স্নান সেরে খেতে হবে, অনেক বেলা হলো। বাবা আমাদের এখানে দেখলে বকাবকি করবে না হলে। এই বলে সে বাড়িমুখো হয়ে হাঁটতে শুরু করলো। মৃগাঙ্ক কিন্তু মনে মনে স্থির করেই রেখেছিল যে সে এই বনের ভেতরে ঢুকবেই। তবে সুজনকে তা জানতে দেওয়া যাবে না। তাকে একা আসতে হবে। কি আছে এখানে তা ওকে জানতেই হবে। বিকালে সুজন কি একটা কাজে একটু বাইরে গিয়েছিল। মৃগাঙ্ককেও যাওয়ার জন্য সে বলেছিল, তবে মৃগাঙ্ক যায়নি। সে ঠিক করেই ছিল সন্ধ্যার মুখে সে যাবে ওই জঙ্গলের সামনে একা একা। এটাই সুযোগ, কারণ সুজন এখন কাছে থাকবে না। যেমন ভাবা তেমনই কাজ। সন্ধ্যা হয়নি বটে, তবে গোধূলি বেলা। সবার চোখের আড়ালে মৃগাঙ্ক বেরিয়ে পড়ল চুপি চুপি। এসে দাঁড়ালো সেই জঙ্গলটার সামনে। এমনিতেই এদিকটা কেউ আসে না, তাতে মৃগাঙ্কর সুবিধাই হলো। রাস্তা ছাড়িয়ে কিছুটা ঘাস জমি পেরিয়ে জঙ্গল শুরু। মৃগাঙ্ক এসে দাঁড়ালো বড় বড় গাছগুলোর সামনে। বনের ভেতর যতদূর যা দেখা যায় অন্ধকার হয়ে আছে। কীরকম একটা স্যাঁতস্যাঁতে ভাব। এদিক ওদিক ভালো করে তাকিয়ে মৃগাঙ্ক আরও ভেতরে ঢুকতে যাবে, হঠাৎ একটা অনভিপ্রেত দৃশ্য চোখের সামনে দেখে একটু যেন চমকে পিছিয়ে এলো সে। না, তবে দৃশ্যটা ভয়ের মোটেই না। তার থেকে হাত দশেক দূরে 1 বছর 20 তরুণী একটা গাছের তলায় কাঠ পাতা কুড়োচ্ছে। দৃশ্যটা অত্যন্ত সাধারণ হতে পারত, কিন্তু তরুণী একটু সোজা হয়ে উঠে দাঁড়াতেই আরও একবার যেন চমকে উঠল মৃগাঙ্ক। এই অজপানা গায়ের একটা জঙ্গলের মধ্যে কাঠ কুড়ানো একটা বছর 20 মেয়ে যে এতটা সুন্দরী হতে পারে তার ধারণাও করতে পারবে না কেউ। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল মৃগাঙ্ক। বারে বারে একটা ঠান্ডা হাওয়া এসে তাকে দুলিয়ে দিয়ে যাচ্ছে, যেন আধারে ঢাকা বনের মধ্যে একটি উজ্জ্বল চাঁদ যেন নেমে এসেছে আকাশে। এই বনের মধ্যে ও কি করছে? ভয় ডর নেই নাকি? এটা ভেবেই একটু অবাক হলো মৃগাঙ্ক। মেয়েটি এতক্ষণ মৃগাঙ্ককে দেখেন। এবার দুজনের চোকাচুকি হতেই মেয়েটা একটু যেন চমকে উঠল। মৃগাঙ্কর বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন থকথক করে উঠল। ওই ডাগর ডাগর হরিণানয়ন মুখে যেন তুলার টানে আঁকা পাতলা ঠোঁট, ঘাড়ের এক পাশ দিয়ে বুকের ওপর লুটিয়ে পড়া কালো চুলের বিনুনি। ঈশ্বরের এই প্রেমময় সৃষ্টির লজ্জা পেয়ে একটু একটু করে পিছিয়ে যাওয়াটা যেন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে লাগলো মৃগাঙ্ক। মেয়েটা মাথা নিচু করে চলেই যাচ্ছিল, হঠাৎ যেন আপনা হতেই মৃগাঙ্কর মুখ থেকে বেরিয়ে এলো, এই শোনো। মেয়েটি দাঁড়ালো। মৃগাঙ্ক ছুটে গিয়ে তার সামনে উপস্থিত হলো। এবার যেন মেয়েটির রূপ আরও আরও গ্রাস করতে শুরু করলো মৃগাঙ্ককে। সে হাঁ করে তাকিয়ে থাকলো সেদিকে। কিছুক্ষণ পর আবার বলল, তোমার নাম কি? ইন্দিরা। যেমন তার রূপ তেমনই সুন্দর তার গলার স্বর। মৃগাঙ্ক মৃদু হেসে বলল, আমি মৃগাঙ্ক। তুমি কি এখানেই থাকো? মেয়েটি সম্মতিসূচক ঘাড় নাড়ল। তারপর আর কিছু না বলে তাকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে গেল। তার চলে যাবার প্রতিটা পদক্ষেপ যেন পরতে পরতে বাড়তে লাগলো মৃগাঙ্কর হৃৎস্পন্দন। তার মনে বারবার একটাই নাম উচ্চারিত হতে লাগলো, ইন্দিরা, ইন্দিরা, ইন্দিরা। বাড়ি ফিরে এলো মৃগাঙ্ক। সুজন তাকে দেখতে পেয়েই বলল, কিরে, তুই এই ভর সন্ধ্যায় কোথায় গিয়েছিলি? তোকে কত খুঁজছি। কিছু না ভাই, এই প্রকৃতির ডাকে একটু বাইরে গিয়েছিল।
সারাটা দিন মৃগাঙ্কর মনের মধ্যে ঘোরাফেরা করতে লাগলো গাঁয়ের মেয়ে ইন্দিরা। রাতে শুয়ে শুয়ে সে যেন নিজের মনেই কল্পনা করতে থাকলো ইন্দিরার সাথে তার আলাপের একটা মধুর দৃশ্য। শুধু ওরা দুজন, আর কেউ না। ইন্দিরাকে কি সে তবে মনে ধরে ফেলেছে? জঙ্গলের ভেতর বড় বড় গাছগুলোর আড়ালে যেন গা ঢাকা দিয়েছিল ইন্দিরা। আবছা আলোয় সেদিকে যেতে লাগলো মৃগাঙ্ক। কিছুটা আসার পর বেশ খানিকটা ফাঁকা মতো জায়গায় এসে দাঁড়ালো মৃগাঙ্ক। সামনে বেশ কিছুটা ফাঁকা জায়গা, একটা বেশ সুদৃশ্য পুকুর, আর তার পাশেই ছোট্ট একটা কুঁড়ে ঘর। এমন সময় একটা মেয়েলি হাত এসে পেছন থেকে ওকে জড়িয়ে ধরল। গায়ে কাঁটা দিয়ে উঠল মৃগাঙ্কর। হাত দুটো ধরে ঘুরে দাঁড়ালো মৃগাঙ্ক। হ্যাঁ, এই তো সেই মেয়েটি, ইন্দিরা, যার খোঁজে সে এখানে এসেছে। মৃগাঙ্কর কল্পনায় কোনো ভুল নেই, সত্যি অপরূপা এই ফুলন দেবী। ইন্দিরা দু হাতে আঁকড়ে ধরেছে মৃগাঙ্কর পিঠ। তার ডাগর ডাগর দুই চোখের পাতায় লেগে থাকা কামনা মৃগাঙ্কর ভেতরে থাকা পুরুষটাকে জাগিয়ে তুলল। দুজনে দুজনকে ভালোভাবে চেনে না, জানে না, কোনো প্রয়োজনও নেই সেসবের। প্রকৃত প্রেমের কোনো পরিচয় হয় না, আর পরিচয় দেখেও কখনো গভীর প্রেম হয় না। ঝিরঝিরে বৃষ্টি আবার শুরু হয়েছে। বৃষ্টি ভেজা নরম পেলব ত্বকের স্পর্শ যেন পাগল করে তুলল মৃগাঙ্ককে। জলে ভেজায় ইন্দিরার ঠোঁট দুটো নিজের দখলে করে নিল সে। তার পুরুষালী হাত খুলে ফেলল ইন্দিরার পরনের কাপড়। পরম তৃপ্তিতে হাত বোলাতে লাগলো তার সমগ্র অঙ্গে। ইন্দিরার পরম সুখের একটি আলতো স্বর আরও পেয়ে বসল মৃগাঙ্ককে। ধীরে ধীরে তারা মিশে যেতে লাগলো একে অপরের সাথে। মৃগাঙ্কর পুরুষালী স্পর্শে কামাতুর ইন্দিরা আরও চেপে আঁকড়ে ধরল তাকে। তার হাঁপড়ের মতো ওঠানামা করতে থাকা উন্মুক্ত বক্ষ যুগলে নিজের মুখ ডুবিয়ে দিল মৃগাঙ্ক। ইন্দিরা খামচে ধরল ওর চুল। চমকে উঠে বিছানায় বসল মৃগাঙ্ক। তার মানে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। ঘামে ভিজে গিয়েছে তার জামা। রোমাঞ্চকর এক স্বপ্নের অনুভূতি বটে। সে যে কী ভাবছিল এতক্ষণ, কি দেখছিল তা যেন নিজেই বুঝতে পারছে না। ভোরের আলো খুব ভালো করে না ফুটলেও মৃগাঙ্ক বুঝল রাত ফুরিয়ে এসেছে। সুজন তার পাশে শুয়েই ঘুমাচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেলে আবার পাশ ফিরে শুয়ে পড়ল মৃগাঙ্ক। তবে ইন্দিরার প্রতি মৃগাঙ্কর মনে যে অনুভূতিটা প্রথম দিনেই সৃষ্টি হয়েছিল তা ছিল একদম নিখাত। প্রতিদিন ইন্দিরাকে একটু দেখার নেশাটা তাকে ভেতরে ভেতরে পাগল করে তুলেছিল। সে লুকিয়ে লুকিয়ে রোজ আসতে লাগলো তাকে দেখার জন্য। ইন্দিরা অবশ্য রোজ আসত না। যেদিন তাকে দেখতে পেত না সেদিনটা একদম ভালো লাগতো না মৃগাঙ্কর। তবে মৃগাঙ্ক শুধুই তাকে দেখত, মনে মনে তার অপরূপ রূপ লাবণ্য সেবন করত, কিন্তু কথাবার্তার খুব একটা বলতো না। ইন্দিরার প্রথমটা উপেক্ষা করলেও ধীরে ধীরে সে বুঝতে পারল তার প্রতি মৃগাঙ্ক আকৃষ্ট। মৃগাঙ্ক আর সে দুজনেই ভরা যৌবনে উত্তীর্ণ হয়েছে। ফর্সা সুশ্রী প্রেম পাগল ছেলে মৃগাঙ্কর প্রতি সত্যি বলতে ইন্দিরারও একটা বয়সোচ্চিত অনুভূতি তৈরি হয়েছিল। সেটা ভালোবাসা কিনা তা সে বুঝত না ঠিকই, তবে তার প্রতি মৃগাঙ্কর যে অনুভূতি, একটু দেখার জন্য মৃগাঙ্কর যে ছটফটানি, সেটা সে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করত। ধীরে ধীরে দুজনের মধ্যে কথোপকথন বাড়তে লাগলো। একে অপরকে আরও ভালো করে চিনতে লাগলো। মৃগাঙ্ক ডুবতে লাগলো ইন্দিরার প্রেমে। ইন্দিরা ভেসে উঠল মৃগাঙ্কর ভালোবাসার তরিতে। তবে মৃগাঙ্ক সবটাই করত গোপনে। সুজনকে সেই সবের এতটুকুও বুঝতে দেয়নি। ব্যাপারটা যে শুধু কথোপকথনে থেমে থাকবে তা কখনোই হতে পারে না। একদিন সন্ধ্যায় কিছুটা সাহস করেই মৃগাঙ্ক ভালোবাসার প্রস্তাব দিয়ে বসে ইন্দিরাকে। চুপ করে থাকে ইন্দিরা। হঠাৎ করেই কীরকম যেন একটা প্রত্যাখ্যানের ভয়ে চেপে বসল মৃগাঙ্কর মনে। এবার সে খেয়াল করল ইন্দিরার চোখের কোণে জল চিকচিক করছে। উঠে দাঁড়ালো মৃগাঙ্ক। সাহস করেই একটু এবার সে হাত রাখল ইন্দিরার হাতে। পরস্পর বিপরীত লিঙ্গের স্পর্শে দুজনের শরীরেই যেন একটা শিহরণ খেলে গেল। ইন্দিরা বলল, আমি যে চেয়েও তোমাকে ভালোবাসতে পারবো না গো। কেন পারবে না? হ্যাঁ, কেন পারবে না বলো আমাকে, কেন ইন্দিরা? তার হাত দুটো ধরে তাকে নিজের আরও কাছে টেনে এনে বলল মৃগাঙ্ক। কেন তা আমি নিজেও জানি না, বিশ্বাস করো। ইন্দিরার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। মৃগাঙ্ক দু হাতে তার চোখের জল মুছিয়ে দিল।
তাকে এবার প্রায় জড়িয়ে ধরেই বলল, আমি তোমাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছি ইন্দিরা। থাকো না তুমি আমার কাছে, ছেড়ে যেও না আমায়। আমি আছি তোমার কাছে, এই দেখো আমি আছি। মৃগাঙ্ক তার দুটো ঠোঁট এবার নামিয়ে আনলো একদম ইন্দিরার ঠোঁটের সামনে, একটা চুম্বন করার তাগিদে। তার ঠোঁটে আঙুল দিয়ে তার সেই ইচ্ছাকে বাধা দিল ইন্দিরা। তারপর নিজে মৃগাঙ্কর গালে একটি চুমু খেয়ে বলল, আজ নয়, অন্য কোনো দিন। আজ বাড়ি যাও লক্ষ্মীটি। দেখো এবার রাত হয়ে যাবে, বাড়ির লোক চিন্তা করবে। আমি তো আছি সব সময় তোমার পাশে। ধীরে ধীরে ওই জঙ্গলে মৃগাঙ্কর আনাগোনা আরও বাড়তে লাগলো। সবটাই তাকে করতে হতো একদম গোপনে। মাঝে মাঝে রাতের অন্ধকারেও গা ঢাকা দিয়ে যেতে হয়েছে তাকে। প্রেম করতে গেলে একটু না ঝুঁকি নিলে হয়? তাতে অবশ্য কোনো সমস্যা বোধ করেনি মৃগাঙ্ক, কারণ তার সব ভয়, আবেগ, অনুভূতি এক নিমেষে মিলেমিশে একাকার হয়ে যেত যখন সে আধার ঘেরা বনানীর মায়াবী পরিবেশে গা এলিয়ে দিয়ে মাথা রাখত ইন্দিরার বুকে। শারীরিক মানসিক সবটুকু সুখ সে পেয়েছিল ইন্দিরার কাছেই। সবুজ ঘাসে ঢাকা বনের মেঝেতে ধীরে ধীরে দুজনে মেতে উঠল সৃষ্টির আদিম খেলায়। মিলনের প্রথম সুখটুকু নিজেদের সব কিছু দিয়ে ওরা বরণ করে নিল। মৃগাঙ্কর প্রেমাচতুর চুম্বন আর পুরুষালী স্পর্শে যেন কাম বাসনায় পাগল হয়ে উঠত ইন্দিরা। দু হাতে নিজের ভালোবাসাকে নিজের বুকে আঁকড়ে ধরল সে। তার পরম সুখের চিৎকার যেন আরও পেয়ে বসল মৃগাঙ্ককে। গ্রাম্য প্রেমের ডাকে সাড়া দিয়ে মৃগাঙ্ককে প্রায়শই যেতে হতো ওই জঙ্গলে। তবে এটা বেশি দিন গোপন থাকেনি। কমল চাষির বাড়িতে যে ছেলের শহুরে বন্ধু এসেছে আর সে যে রোজ লুকিয়ে লুকিয়ে এই জঙ্গলে আসা শুরু করেছে, তা প্রথম নজরে এলো নরহরির। যেহেতু সে জানত না যে এই অভিশপ্ত অরণ্যে মৃগাঙ্কর রোজ এভাবে আসার কারণ কি, তাই সে ধীরে ধীরে তাকে অনুসরণ করা শুরু করল। কিন্তু মৃগাঙ্ক বনের ভেতর ঢুকে গেলেও তার আর কখনোই ভেতরে ঢোকার সাহস হয়নি। কথাটা কানে গেল ধূর্যটি প্রসাদে। মহাজন প্রমাদ গুনলেন, শহরের বুদ্ধিদীপ্ত জ্ঞানবান ছেলে, সে যে এইসব ভূতপ্রেতের ভয়ে পিছিয়ে থাকবে না এটা স্বাভাবিক। কিন্তু সে যদি একবার ধূর্যটি প্রসাদের গোপন বেআইনি ব্যবসার খোঁজ পেয়ে যায় তাহলেই সর্বনাশ। নরহরিকে ধমক দিয়ে তিনি বললেন, হতভাগা, জঙ্গলের ভেতরে পেছন পেছন ঢুকতে কি হয়? কাঁচুমাচু মুখে নরহরি বলল, বউ বাচ্চা নিয়ে সংসার কর্তাবাবু, পরাণের মায়া ত্যাগ করে কি করে ওখানে ঢুকি বলুন? তা ওই শহরের ছোকরা বেঁচে ফিরে কি করে? এত ভূত প্রেত তার কোনো ক্ষতি করে না কেন? ধূর্যটি প্রসাদের এই কথায় চুপ করে থাকে নরহরি। এভাবে তো চলতে দেওয়া যায় না। ধূর্যটি প্রসাদ ঠিক করলেন এবার তিনিই ছেলেটির পিছু নেবেন আর দেখবেন আসল রহস্যটা কি। বনের ভেতর একটা ঢিবির গায়ে হেলান দিয়ে আধশোয়া হয়ে আছে মৃগাঙ্ক। তার বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরে আছে ইন্দিরা। হঠাৎ কি মনে হতে মৃগাঙ্ক বলে উঠল, আচ্ছা ইন্দিরা, তুমি তো এখানেই থাকো। এই বনের মধ্যে কি এমন আছে যে এর মধ্যে ঢুকলে কেউ আর ফিরে আসে না? একটু চুপ থেকে ইন্দিরা বলল, আমিও শুনেছি, তবে বলতে পারবো না গো। আমি আসি, কাঠ কুড়িয়ে আবার চলে যাই। কি আছে আমি নিজেই জানি না। যাকগে, তুমি ছাড়ো না ওসব, বলছি শোনো না। বলো না। যদি কোনোদিন কিছু হয় আমাকে ভুলে যাবে না তো? শেষের কথাগুলো বলার সময় ইন্দিরার গলাটা কীরকম যেন কেঁপে উঠল। মৃগাঙ্ক এবার গা ঝাড়া দিয়ে উঠে বসল। তারপর ইন্দিরার ঠোঁটে চুমু খেয়ে বলল, ভুলবো কেন, পাগলি একটা। আর তাছাড়া কিচ্ছু হবে না, আমি তো আছি। তোমাকে আমার সাথেই নিয়ে যাব আমার করে। কিছু যে একটা হবেই তা বুঝতেই পেরেছিল ইন্দিরা, কিন্তু তার এই নিখাত ভালোবাসার যে এমন ভয়ঙ্কর একটা পরিণতি হবে তা হয়তো মনে মনে কল্পনাও করতে পারেনি মৃগাঙ্ক। তার গোপন অভিসার বন্ধু সুজন ও তার পরিবারকে ফাঁকি দিলেও ফাঁকি দিতে পারেনি মহাজন ধূর্যটি প্রসাদকে। এমনই এক রাতের আঁধারে তিনি পিছু নিলেন মৃগাঙ্কর। হাতে টর্চটা নিয়ে মৃগাঙ্ক চলতে লাগলো বনের দিকে। তার থেকে কিছুটা তফাৎ রেখে তাকে পিছনে পিছনে অনুসরণ করতে লাগলেন ধূর্যটি প্রসাদ। ধীরে ধীরে বনের ভেতর ঢুকে গেল মৃগাঙ্ক। ধূর্যটি প্রসাদও এদিক ওদিক তাকিয়ে ঢুকে গেলেন বনের ভেতর।
কথা মতো কিছুটা ভেতরে সেই ঢিবির দ্বারে দাঁড়িয়ে অপেক্ষা করছিল ইন্দিরা। মৃগাঙ্ক কাছে আসতেই দুজন দুজনকে আলিঙ্গন করল, আর তারপর দুজনে মেতে উঠল প্রেমালাপে। তাদের অলক্ষ্যে তাদের থেকে কিছুটা দূরে একটা চটকা গাছের পেছনে দাঁড়িয়ে সবটা মনোযোগ দিয়ে দেখতে লাগলেন ধূর্যটি প্রসাদ। তবে তার মন কীরকম কু ডাকছিল। রাতের বেলা এই অভিশপ্ত অরণ্যে এসে যে প্রেমালাপের মতো ঝুঁকিপূর্ণ কাজে মেতে ওঠে, সে হয়তো এইভাবেই কয়েকদিনের মধ্যে তার গোপন ব্যবসার সন্ধান পেয়ে যাবে। ধূর্যটি প্রসাদ জানতেন এই প্রেমের খবর গ্রামে ছড়ালে হুলস্থুল কাণ্ড বেঁধে যাবে, আর এটাই এদের এখান থেকে সরানোর একমাত্র উপায়। এতে সাপও মরবে, আবার লাঠিও ভাঙবে না। মনে মনে একটা ক্রূর হাসি হেসে আড়াল থেকে বেরিয়ে ওদের পেছনে এসে দাঁড়ালেন ধূর্যটি প্রসাদ। পেছনে একটা পায়ের শব্দে একটু চমকে উঠে পেছনে তাকালো মৃগাঙ্ক, আর অনভিপ্রেত এমন একটা ছায়ামূর্তি দেখে এক প্রকার আঁতকে উঠল সে। কে কে আপনি? খিলখিল করে হেসে উঠলেন ধূর্যটি প্রসাদ। শহরের বাবু তার মানে? রাতের বেলা এখানে এসে লটর পটর করা? তা খুকি, তোমার মুখটা একবার। কথাটা শেষ হলো না ধূর্যটি প্রসাদের। তার চোখ মুখ সমস্ত ইন্দ্রিয় যেন আটকে গেছে কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখে। তার দৃষ্টি অনুসরণ করে মৃগাঙ্ক এবার ঘুরে তাকালো। এ কি দেখছে সে? কোথায় তার সেই গ্রাম্য ভালোবাসা? কোথায় সেই সুন্দরী ইন্দিরা? এতটা বীভৎস রূপ কখনো কোনো মানুষের হতে পারে না। কোথায় সেই যৌবন ভরা নধর শরীর? তার পরিবর্তে স্থান নিয়েছে জ্বলে পুড়ে ঝলসে যাওয়া একটা নগ্ন শরীর। শরীরের গলে গলে পড়া পচা গলা মাংসের ভেতর কিলবিল করছে পোকার দল। চোখের মণি সম্পূর্ণ সাদা, ধারালো দাঁত বেরিয়ে এসেছে বাইরে, জায়গায় জায়গায় হাড় বেরিয়ে গেছে। দাঁতের দুই পাশ দিয়ে বেরিয়ে আসা কালো রক্তধারা কষ বেয়ে নিচে নেমে বুক পেট হয়ে নেমে গেছে যোনি পথে। মাথায় সাদা সনের মতো চুল যেন আরো বীভৎস রূপ দিয়েছে তাকে। আতঙ্কে চিৎকার করে উঠলেন ধূর্যটি প্রসাদ। বিকট অট্টহাসিতে ফেটে পড়ল বীভৎস দর্শনা সেই পিশাচিনী। আমি তোর পূর্বজন্মের সেই পাপরে শয়তান। মানে? মানে আমি সেই ইন্দিরা, আগের জন্মে যাকে তুই এই বনের মধ্যে এনে মেরে ফেলেছিলিস। যাচ্ছে তাই ভাবে শোষণ করেছিলি আমায়, জ্যান্ত পুড়িয়ে মেরেছিলি আমায়। আর আজ সেই আমার অতৃপ্ত আত্মা এসেছে তোকে মেরে নিজের প্রতিশোধ পূর্ণ করতে। আয় আয় এদিকে আয় শয়তান। এই জন্মে এসেও তোর পাপের ভরা পূর্ণ হয়নি। নিরীহ চাষিদের সব কেড়ে নিয়ে টাকার গদিতে বসে পায়ের ওপর পা দোলাচ্ছিস তুই। আফিম চন্দন কাঠের বেআইনি ব্যবসায় মেতে উঠেছিস শয়তান। আতঙ্কে চিৎকার করে উঠলেন ধূর্যটি প্রসাদ। না না না, আমাকে আমাকে ছেড়ে দাও না। সেই পিশাচির হাড় কাঁপানো হাসিতে থরথর করে কেঁপে উঠল গোটা জঙ্গলটা। আমাকে ছেড়েছিলে শয়তান। তোর পূর্ব জন্মের কথা, টাকার শোধ সময় না দিতে পারায় পিটিয়ে মেরেছিলি আমার বাপটাকে। তারপর আমার সাথে বর্বর পশুর মতো আচরণ করে পুড়িয়ে মেরেছিলি আমায়। তোর মতো শয়তানকে এই জন্মে মেরে আমি মুক্তি পেতে চাই, মুক্তি। নিজের চোখের সামনে এসব যা দেখছে তা যেন বিশ্বাসই করতে পারছে না মৃগাঙ্ক। কিসের পূর্বজন্ম, কিসের প্রতিশোধ, কোনো কিছুই তার মাথায় ঢুকছে না। তার চোখের সামনে ততক্ষণে সেই বীভৎস দর্শনার প্রেতটি ধারালো নোক বিশিষ্ট দুই হাতে চেপে ধরেছে ধূর্যটি প্রসাদের গলা। ভয়ে আতঙ্কে চিৎকার করে জ্ঞান হারালো মৃগাঙ্ক। ইন্দিরার প্রেত ধীরে ধীরে টেনে ছিঁড়ে ফেলতে শুরু করেছে গরিবের টাকা খেয়ে মোটা হওয়া ধূর্যটি প্রসাদের গাত্র চর্ম। আতঙ্কে যন্ত্রণায় চিৎকার করে উঠলেন তিনি। কিন্তু হায়, এই অভিশপ্ত অরণ্যে কেউ আসবে না তাকে বাঁচাতে। তার আর্তনাদকেও ছাপিয়ে গেল পৈশাচিক হাসি, আর সাথে সাথে সেই প্রেত ধারালো নখ দিয়ে ফালা ফালা করে ফেলল
ধৈর্যটি প্রসাদের রক্ত মাংসের শরীরটা। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে একসময় পুরোপুরি শান্ত হয়ে গেলেন ধৈর্যটি প্রসাদ তরফদার। অচেতন হওয়ার শেষ মুহূর্তে মৃগাঙ্ক দেখেছিল সেই পৈশাচিক দৃষ্টির ধীরে ধীরে কোমলতায় পরিবর্তন, চোখের দুকুল বেয়ে নেমে আসা জলের ধারা, আর সাথে ইন্দিরার সেই চেনা দেহতে রূপান্তর। কিন্তু হায়, ছুঁয়ে ওঠার আগেই জ্যোৎস্নার প্রস্ফুটিত নীলিমায় তারাখচিত ক্ষুদ্র ক্ষুদ্র স্ফুলিঙ্গের ন্যায় সেই সুন্দর অবয়বটি যেন তাকে স্পর্শ করেই তার মধ্যেই মিলিয়ে গেল। চোখ বন্ধ হয়ে যাবার ঠিক 1 সেকেন্ড আগে অবধি মৃগাঙ্কর চোখে লেগেছিল ইন্দিরার সুন্দর মুখখানিতে লেগে থাকা এক টুকরো সুখের এক রাস প্রশান্তির হাসি। জঙ্গলের বাইরে ঘাসের জমিতে পরের দিন পাওয়া গিয়েছিল 2টো দেহ, মৃগাঙ্ক আর ধৈর্যটি প্রসাদের। মৃগাঙ্কের শরীরে প্রাণ ছিল, তবে সে ছিল বেহুঁশ, কিন্তু ধৈর্যটি প্রসাদ প্রবল আক্রোশে তার শরীরটাকেও যেন বালিশের মতো ফেঁড়ে ফেলেছিল। গ্রামের লোকজন রীতিমতো শিউরে উঠেছিল ধৈর্যটি প্রসাদের মতো লোকের এমন বীভৎস পরিণতি দেখে। তবে এই বোন এবার অভিশপ্ত মুক্ত হয়েছিল। পূর্বজন্মে না হোক, এই জন্মে নিজের প্রতিশোধ পূর্ণ করে মুক্তি পেয়েছিল ইন্দিরার অতৃপ্ত আত্মা। কর্মের ফল মানুষকে ভোগ করতেই হবে, তা সেই জন্মে হোক বা পরজন্মে। স্বয়ং ভগবানও যখন কর্মফলের এই বন্ধন থেকে মুক্তি পাননি, তখন ধৈর্যটি প্রসাদ তো কোন ছাড়। ইন্দিরা নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিয়েছিল নিজেই। সমাজে প্রতিনিয়ত এমন শোষণের শিকার হচ্ছে ইন্দিরার মতো মেয়েরা, আর সব দোষ করেও নিজেদের ক্ষমতার বলে নির্দোষের মতো ঘুরে বেড়াচ্ছে ধৈর্যটি প্রসাদের মতো মানুষরূপী পিশাচরা। তাদের সকলের পাপের শাস্তি যদি এতটাই নৃশংস হতো, তাহলে হয়তো একটা সময় সমাজের বুক থেকে লোপ পেত এই গর্হিত অপরাধ। একাধিক জন্ম কম পড়ে যায় যে অপরাধের প্রায়শ্চিত্ত করার জন্য। গল্পটা হয়তো এখানেই শেষ হতে পারত, কিন্তু ভালোবাসার গল্প যেখানে শুরু হয়, সেখানে কি কখনো শেষ নামক শব্দটা সত্যিই আসে? মৃগাঙ্কর সাথে ঠিক কি কি হয়েছে মৃগাঙ্ক জানে না, কিন্তু সে হঠাৎ চোখ মেলে চাইতেই আবার দেখতে পেল জ্যোৎস্না মাখা সেই জঙ্গলের মধ্যস্থল, যেখানে আবারও সে দাঁড়িয়ে ইন্দিরার সামনে। কিন্তু এখন ইন্দিরা আর কোনো পিশাচ না, বরং সেই সুন্দরী বালিকা যাকে মৃগাঙ্ক ভালোবেসেছিল। তবে তার চোখে জল, ঠোঁটে বিদায়ের করুণ সুর থাকলেও সেটা অস্বচ্ছ। মৃগাঙ্ক গিয়ে জড়িয়ে ধরল তাকে। ভালোবাসার উষ্ণ স্পর্শ মাখা একজোড়া হাত তাকে পরম মমতার সাথে গ্রহণ করল। চোখের দুকুল ভেসে গেল মৃগাঙ্কর। ইন্দিরা, কেন ছেড়ে চলে গেলে আমায়? ছেড়ে তোমায় কত দূর যাব, যাবার সাধ্য কোথায় আছে। কিন্তু কিন্তু কি? আমার অস্তিত্ব যে নেই, আমি চাইলেও ফিরে পাবো না আমার অতীতকে, যেটা বর্তমান করে তোমার সামনে তুলে ধরতে পারি। প্রতিশোধের স্পৃহাটুকুই যে একমাত্র কারণ ছিল আমার ফিরে আসার, তা আজ আর নেই। প্রকৃতির নিয়ম, চলে যে যেতেই হবে। আমিও যাব তোমার সাথে। তোমার অস্তিত্ব যেখানে বর্তমান, সেই বর্তমানেই আমি রয়ে যেতে চাই। তা যে হয় না, পুরোটাই ভাগ্যের লিখন। হয়তো এই ক্ষণিকের সময়টুকুর জন্যই আমাদের এই জন্মের দেখা হওয়া লেখা ছিল। কিন্তু তুমি তো জানতে তুমি নেই, তাহলে আমায় কেন বুঝিয়ে দিলে তুমি আমারই হয়ে রয়ে যাবে চিরকাল? ওই যে বললাম, ভাগ্য। সত্যিই যে আমিও ভুলে গিয়েছিলাম তোমায় পেয়ে, যে আমি আর নেই। অস্তিত্বহীন বর্তমানও যে আমায় বেঁধে দিয়েছিল তোমার হৃদয়ের কম্পনে। যেতে যে আমিও চাই না। তবে থেকে যাও, অস্তিত্বহীন হয়েই থেকে যাও। নইলে নইলে আমাকেও শেষ করে দাও, নিয়ে যাও তোমার সাথে। না, জীবনের কর্মের হিসাব যতদিন না ফুরোয়, কেউ যে মুক্তি পায় না। আর জীবনটা যেন নদীর স্রোতের মতো, দেখতে দেখতে কেটে যাবে। আর তারপর তো আমি আছি, এখানে আবার ইহজগতে দেখা হবে। অপেক্ষায় থাকবো তোমার হাত ধরে আবার কোনো এক সুখের পূর্ণ জন্মে পা বাড়াতে।
আজ তবে আসি। মৃগাঙ্ক হয়তো এবার শেষবারের মতো দেখল একটা উজ্জ্বল জ্যোতি সত্যি সত্যি বাতাসে মিলিয়ে গেল, আর প্রচণ্ড একটা সাদা আলোর ছটা তাকে গ্রাস করল। চোখের দৃষ্টি এবার পুরোপুরি অন্ধকার হলো তার। এই ঘটনার পর মৃগাঙ্ককে হাসপাতালে ভর্তি করা হয়। ধূর্যটি প্রসাদের গোপন ব্যবসার কথা ধীরে ধীরে গোটা গ্রামের লোক জেনে গিয়েছিল। রাতারাতি গ্রাম ছেড়ে পগার পার হয়েছিল নরহরি। হাসপাতালের বেডে শুয়ে আছে মৃগাঙ্ক, মুখে তার অক্সিজেন মাস্ক লাগানো। সামনে দাঁড়িয়ে তার বন্ধু সুজন। কিরকম একটা ঘোরের মধ্যে মৃগাঙ্ক যেন বার দুয়েক বলে উঠল, ইন্দিরা, ইন্দিরা। এই তো আমি আছি, দেখো আমায়। মৃগাঙ্কর দেহটা একবার নড়ে চড়ে উঠল। চোখ মেলে চাইল সে। অচেতন মন অনুভব করল একটা শান্তির সুখময় স্পর্শ। একটা হাসি রেখা ফুটে উঠল মৃগাঙ্কর মুখ চোখে। ভালোবাসার গল্পগুলো বরাবরই অধরা রয়ে যায়, যেমনটা মৃগাঙ্কর জীবনের অবশিষ্ট অধ্যায় জুড়ে রয়ে গিয়েছিল, আর যার মাঝে ধ্বনিত হয়েছিল একটাই নাম, ইন্দিরা। সেই অভিশপ্ত রাতের পর থেকে শুরু করে হাসপাতালের বেড কিংবা পরবর্তী বাকি জীবনের প্রতিটা মুহূর্তে ভালোবাসার প্রমাণ হিসাবে ইন্দিরা রেখে গিয়েছিল তার অস্তিত্ব। সেদিন হাসপাতালে অচেতন অবস্থায় শুয়ে মৃগাঙ্ক শয়নে স্বপনে বারবার এক কোমল স্পর্শ অনুভব করেছিল। ইন্দিরা সত্যিই তাকে ছেড়ে যায়নি। ইন্দিরা মুক্তি পেয়েছিল ঠিকই, কিন্তু ভালোবাসার বন্ধন তাকে মৃগাঙ্কর জীবনের পরবর্তী অধ্যায়ে চিরতরে মিশিয়ে দিয়েছিল। হয়তো কোনো জন্মে আবার দেখা হবে এই পরিপূর্ণ না হওয়া দুই অসমাপ্ত ভালোবাসার গল্পের। শেষ হলো আমাদের আজকের নিবেদন। লেখক পল্লব ঘোষের কলমে বরুণীতলার রক্তচনী। সমগ্র গল্প পাঠে ছিল সৌমিক দাস। প্রধান কণ্ঠে পার্থ, সাগর, সৌভিক, রাজ, তরুণ, রূপঙ্কর, রৌনক ও দুর্বা। শব্দ সংযোগে সৌরিন। আবহ নির্মাণ, প্রচ্ছদ নির্মাণ এবং সূত্রধারের ভূমিকায় আমি রাকিব। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এমনই সব দুর্দান্ত গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নিবেদনে। শুনতে থাকুন গল্পাসুর।